স্থিতিশীল অর্থনীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বর্তমান সরকারের প্রতি সবার আস্থা আছে, তবে এমন কোনো কাজ করা যাবে না যাতে সরকার সংকটে পড়তে পারে। ছাত্র জনতার আন্দোলনে ঢাকায় নিহত হন ঝিনাইদহের দুই তরুণ রাকিব ও সাব্বির। এই হত্যার বিচারের দাবিতে শনিবার ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে গণসমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ ও বক্তব্য দেওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তারেক রহমান। সামর্থ্যের চেয়ে বেশি দায়িত্ব কাঁধে না নিতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন। এর অবসান যদি না হয় তাহলে দেখা যাবে যে এদের বেড়াজালে আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে একসময় মহা বিপদ হিসাবে নিজেদের সামনে দেখতে পাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা সরকারের পতন ছাত্র জনতার আন্দোলনের ফসল। একে নির্দিষ্ট একটি গোষ্ঠীর সফলতা বলে চিহ্নিত করলে তা হবে ইতিহাস বিকৃতির দিকে হাঁটা। আমাদেরকে বাস্তবতা বিবেচনায় পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে যে সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয়, তেমনি এমন দায়িত্ব তাদের কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তারা বহন করতে সক্ষম নন। দেশ পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারেক রহমান। বলার জন্য এবং নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে, এই দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনার দোসররা পোশাক খাতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ তার। বিকেলে গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক সমাবেশে এসব মন্তব্য করেন মির্জা ফখরুল। শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা পুলিশ বাহিনীকে ব্যবহার করে দেশকে ভীতির রাজ্যে পরিণত করেছিল বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে চায় মন্তব্য করে ফখরুল দ্রুত সংস্কার সম্পন্ন করে নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। আমরা আমাদের কলকারখানাগুলোকে আমরা রক্ষা করবো, আমাদের শ্রমিক যাদের সঙ্গে মালিকদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো, এবং সেটাই হোক এখন এই মুহূর্তে আমাদের সংগ্রাম। আর চোখ কান সোজা রাখা, একসাথে কাজ করার জন্য করতে হবে। আর শত্রুরা আবার যেন আমাদেরকে ক্ষতি করতে না পারে, বাংলাদেশ স্বাধীনতা কেড়ে নিতে পারে। বিচার করার জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দরকার নেই বলে মনে করেন নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নুরেমবার্গ ট্রায়ালের মতো তার অনুপস্থিতিতেই বিচার করা সম্ভব, কারণ শেখ হাসিনার নির্দেশে ছাত্র আন্দোলনে হত্যার সব প্রমাণ এখানেই রয়েছে। দুপুরে রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আলোচনায় তিনি এসব কথা বলেন। রাজধানীর ২০ মিলনায়তনে গণতন্ত্র পুনর্গঠন নিয়ে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে অংশ নেন রাজনীতিবিদ, নাগরিক প্রতিনিধি, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আলোচনা করেন পাটবস্ত্র নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যায় শেখ হাসিনার বিচার নিয়ে কথা বলেন তিনি। আমি তো মনে করি অল দিস পিপল নিয়ে আসার দরকার নাই, ইন অ্যাবসেন্সিয়া দে শুড বি ট্রাইড, দে শুড বি ট্রাইড জাস্ট লাইক নুরেমবার্গ ট্রায়াল। এই আমাদের রেগুলার ট্রায়াল হবে কিনা আমি জানি না, সরি, এখানে করেন, দে শুড বি ট্রাইড। আমি অমুককে নিয়ে আসবো, তারপরে করবো। এভিডেন্স ইজ ভেরি মাচ দেয়ার। আপনি একা গুলি না করেন, হুকুম দিয়েছেন, আপনার তত্ত্বাবধানে এটা হয়েছে। না বুঝে অনেকে সরকারের সমালোচনা করছে মন্তব্য করে তিনি আরও বলেন, ৬টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এগুলো বড় কাজ, সময় দিতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিশ্চয় বসা হবে। এ সময় সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের পরিচয় প্রকাশের পক্ষে মত দেন তিনি। ৬০০ যেটা, আই উইল ট্রাই টু কনভে ইট, যদিও আমি এখানে বলতে পারবো না যে ইয়েস, আই উইল ট্রাই টু কনভে ইট সো দ্যাট এভরিবডি ইজ ক্লিয়ার যে কারা এরা। এর মধ্যে আমি যতটুকু জানি আনঅফিসিয়ালি
মোটেও অফিসিয়ালি না, অনেক ছিলেন যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্টের লোকজন ছিল, এটা আমি শুনেছি। আই এম নট ভেরি শিওর, যখন ক্যাবিনেট মিটিং হবে সেখানে বলবো, ইট শুড বি ক্লিয়ার। ধোঁয়া ছাড়া কোনো কারণ আমি মনে করি। মানবাধিকার প্রতিষ্ঠায় পুলিশ কমিশনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে 1581 জন নিহতের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, তালিকা তৈরির কাজে সহায়তা করেছে আসুন্না ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাই সহ কয়েকটি সংস্থা। এছাড়া ব্যক্তি পর্যায়েও অনেকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। প্রাথমিক তালিকা যাচাইয়ের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠানো হয়েছে। এই কমিটি চূড়ান্ত তালিকা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। আমরা যখন এই লিস্টটা আপনাদের কাছে দিব, কেউ যদি কোনো নিহত ব্যক্তি যদি পরিবার যদি মনে করে যে এখানে তাদের নামটা নেই, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে বা তারেক ওদের সাথে যোগাযোগ করলে আমরা ওই নামটা আসলে অ্যাড করে দিব। ডিসি, এসপি মহোদয় এবং ওখানে ওই কমিটিতে যারা আছেন, আপনারা জানেন সিভিল সার্জন থেকে শুরু করে ইউএইচএফপি, ইউএনও সবাই আছেন, তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের আজকের দেওয়া যেই লিস্টটি তারা আবার ভেরিফাই করবেন নতুন করে। এই 708 জনের তালিকাটি আবার বড় হবে। 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 7 জন, যা এবছরে এ পর্যন্ত একদিনের সর্বোচ্চ প্রাণহানি। এ নিয়ে চলতি বছর মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 150 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 860 জন। সারা দেশে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন 3174 জন, যার মধ্যে শুধু রাজধানীর বিভিন্ন হাসপাতালেই রোগী 1633 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 15,724 জন আর মারা গেছেন 67 জন। এ বিষয়ে আরও জানাতে এবার বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এ নিয়ে চিকিৎসকরা কি বলছেন? হাসপাতালগুলোতে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? দেখুন, যখন ডেঙ্গুর মৌসুম শুরু হয় আমরা কিন্তু দেখতে পেয়েছি গত কয়েক বছর যদি আমরা দেখি যে জুলাই মাস থেকে আসলে ডেঙ্গুর প্রকোপটা বেশ ভালো রকম দেখা যায়, কিন্তু এবার কিন্তু অবস্থানটা কিছুটা পরিবর্তিত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বরে এসেই কিন্তু আসলে ডেঙ্গুর যে মূল আক্রান্তের বিষয়টি সেটা আমরা দেখতে পাচ্ছি। কারণ আপনি হয়তো খেয়াল করবেন যে এই বছরের সেপ্টেম্বরে এসে সর্বোচ্চ পিক অবস্থায় আছে ডেঙ্গু, যেখানে রোগীর সংখ্যা প্রায় 15,000-এর বেশি, অর্থাৎ 15,000-এর বেশি কিন্তু এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে। আমরা যদি একটু মৃত্যুর দিকে দেখি, আমরা দেখতে পাচ্ছি প্রায় 150 জন মারা গেছেন, এবং এই 150 জন মারা যাওয়ার আমরা যদি পুরো দেশের চিত্রটা বিশ্লেষণ করি, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ঢাকা সিটি কর্পোরেশনভুক্ত এলাকায় মৃতের সংখ্যা 102 জন, অর্থাৎ ঢাকার এলাকায় কিন্তু মারা যাচ্ছে সবচেয়ে বেশি। এবং আমরা তথ্য যেটা বলছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন পর্যন্ত মারা গেছেন 20 জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মারা গেছে 82 জন। অর্থাৎ সার্বিকভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো দেশেই কিন্তু ডেঙ্গু ছড়িয়ে গেছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন 20 জন, বরিশাল বিভাগে মারা গেছেন 15 জন, এরকম একটি অবস্থান দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আমরা যদি গত কয়েক বছরের সাথে তুলনা করি, ডেঙ্গু যেমন একটি শহর কেন্দ্রিক রোগ ছিল, সেটি কিন্তু এখন আর নেই। এখন কিন্তু সেটি আসলে পুরো দেশেই ছড়িয়ে পড়েছে। হাসপাতাল ব্যবস্থাপনার কথা যদি আমরা বলি, আমরা দেখতে পাই যে এই ধরনের সিচুয়েশনে প্রায় সব সরকারি হাসপাতালেই ডেঙ্গুর জন্য একটা আলাদা বিভাগ বা আলাদা কর্নার করা হয়। এবারও সেটা হয়েছে, এবং আমরা মুগদা জেনারেল হসপিটাল অথবা সরওয়ার্দী হসপিটাল অথবা যদি আমরা ঢাকা মেডিকেলের কথা বলি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেই হাসপাতালগুলোতে প্রচুর রোগীর চাপ রয়েছে। আমরা এখন যে তথ্যগুলো পাচ্ছি এই স্বাস্থ্য অধিদপ্তর থেকে, সেগুলো কিন্তু শুধুমাত্র যারা হাসপাতাল ভর্তি হচ্ছেন তাদের, যারা আউটডোরে সেবা নিচ্ছেন সেই তথ্য কিন্তু নেই। অর্থাৎ আমরা এখন যে চিত্রটা দেখতে পাচ্ছি এটাই ডেঙ্গুর সার্বিক চিত্র না, এই জায়গায় আরও অনেক ব্যাপকতা রয়েছে। এবং 2 সিটি কর্পোরেশন অথবা অন্যান্য যে সিটি কর্পোরেশন হচ্ছে তারাও বলছে যে ডেঙ্গু নিধনের জন্য তারা কাজ করছেন, কিন্তু তারপর আমরা দেখছি যে ডেঙ্গুর বোঝাই যাচ্ছে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ডেঙ্গু পরিস্থিতির খবর বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। ছাত্র জনতার গণ অভ্যুত্থান কোনো নির্দিষ্ট গোষ্ঠী নয় বলে মনে করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সরকারের সুস্পষ্ট নীতি ঘোষণার দাবিও জানিয়েছে তারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন অধ্যাপক গীতিয়ারা নাসরিন।
এ সময় তিনি আরও জানান, অতি উৎসাহী গোষ্ঠী বিভিন্ন পরিচয় মত প্রকাশের ওপর হস্তক্ষেপ করছে। অভ্যুত্থানের পর কয়েক সপ্তাহে বিভিন্ন জায়গায় অসহিষ্ণু, আক্রমণাত্মক ও নৈরাজ্যবাদী জমায়েত দেখা গেছে। সেসব জমায়েত থেকে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এছাড়া পথে নারী নিপীড়ন, মাজার, মন্দির, শিল্প স্থাপনার ওপর হামলা হচ্ছে। এভাবে চললে সংকট উত্তরণে সরকারকে আরও বেগ পেতে হবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। সমাজে সবাইকে সমানভাবে তারা যাতে তাদের মর্যাদা পান, কেমন সেই জায়গাটা তৈরি করার জন্য যা করতে হবে সেই চিন্তাটা এখন সবাইকেই যেমন করতে হবে, তেমনি যারা এখন দেশের দায়িত্বে আছেন, দায়িত্ব নিয়েছেন, তাদের একটা বড় কাজ হচ্ছে যে এ ধরনের একটা অবস্থা তৈরি করা। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শনিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুবের আদালত এই নির্দেশ দেয়। ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়ি থানার রফিকুল হত্যা মামলায় সুজনের জামিন আবেদন করেন আইনজীবীরা। সেই আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এরপর মার্কিন সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকার্টের গাড়িবহরে হামলা মামলার এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ নেতা সিয়ামকে রিমান্ড শেষে আদালতে তোলা হয়। মোহাম্মদপুর থানার শাহরিয়ার হত্যা মামলায় আসামি হিসেবে তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এছাড়া বাড্ডা থানার তৌহিদুল হত্যা মামলার আসামি আসলাম সেরনিয়াবাদ ও সোহেল ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। রাজধানীর গুলশানে একটি অস্থায়ী চায়ের দোকানের মালিক ও এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা এই জোড়া খুন করেছে তা এখনও জানা যায়নি। পুলিশ বলছে হত্যার কারণ এখনও স্পষ্ট নয়, তবে রহস্য উদ্ঘাটনে কাজ করছে তারা। ঘটনার পর থেকেই দোকানের আরেক কর্মচারী পলাতক রয়েছে। কেয়ারটেকারের দায়িত্ব পালন করা রফিকুল ইসলাম গুলশান ২ নম্বর সেকশনের ১০৮ নম্বর রোডের ২১ নম্বর প্লটে ১০ বছরেরও বেশি সময় ধরে চায়ের দোকান চালাতেন। শনিবার সকালে রফিকের খোঁজে আসেন তার ছেলে। দোকান খোলা না পেয়ে ভিতরে গিয়ে বাবার মরদেহ দেখতে পান। প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবারও দোকান চালিয়েছেন রফিক। ১৫ বছরের কিশোর কর্মচারী সাব্বিরকে নিয়ে ওই চায়ের দোকান চালাতেন। গত সপ্তাহে নতুন এক কর্মচারী যোগ দেয়। কর্মচারীটা ছিল, কর্মচারীটা আর এবং রফিক চাচা দুজনকে হত্যা করছে। এই বিল্ডিং এর লোকজন নিয়ে যাইয়ে তালা ভেঙে তারপরে দেখছে যে আপনার যে ওনার বাবার লাশ ভিতরে। ছোট আর বড় নাই, খুব ভালো ব্যবহার করতো। টাকা যদি বাংতি না থাকতো তাহলে ভাই বলতো যে পরে টাকা দিও। নিহত রফিকের গ্রামের বাড়ি বরিশালে আর সাব্বিরের বাড়ি ময়মনসিংহে। পুলিশ বলছে ঘটনার পর থেকে চায়ের দোকানে নতুন কর্মচারীকে পাওয়া যাচ্ছে না। হত্যাকাণ্ডের মোটিভ এখনও জানা যায়নি, তবে রহস্য উদ্ঘাটনে কাজ করছেন তারা। হ্যাঁ, এটা হত্যাকাণ্ড, এটা হপিয়ে জখম করে হত্যাকাণ্ড। এখানে সিআইডি ক্রাইম সিন আসছে, ডিবি, র্যাব সবাই আসছে, এসে আমাদেরকে অ্যাসিস্ট করছে। আমরা এখন জিনিসটা তদন্তাধীন আছে, আমরা চেষ্টা করতেছি এই মূল রহস্য উদ্ঘাটনের জন্য। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, রফিক ও সাব্বিরকে বৃহস্পতিবার রাতে বা শুক্রবার ভোরে হত্যা করা হয়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাড়তি কয়লা ক্যাপাসিটি চার্জ সহ বিভিন্ন কৌশলে বিদ্যুতের অতিরিক্ত দাম ধরছে ভারতের আদানি শিল্প গোষ্ঠী। তাই দেশের স্বার্থে ঝাড়খণ্ডে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে করা চুক্তিটি বাতিলের দাবি জ্বালানি বিশেষজ্ঞদের। এজন্য সরকার নয়, নাগরিকদের পক্ষ থেকে উচ্চ আদালতে মামলা দায়েরের পরামর্শ তাদের। বাড়তি দামের জন্য সমালোচনার ঝড় উপেক্ষা করেই গত বছর আদানির বিদ্যুৎ আমদানি শুরু করে আওয়ামী লীগ সরকার। চলতি বছর জুনে আদানি প্রতি ইউনিট বিদ্যুতে কয়লার দাম ধরেছে ৮ টাকা ২২ পয়সা। এ সময় পায়রা বিদ্যুৎ কেন্দ্রে কয়লার খরচ ৬ টাকা ২০ পয়সা। আদানি গত অর্থবছর প্রতি ইউনিট বিদ্যুতে ক্যাপাসিটি চার্জ ও পরিচালন ব্যয় ধরেছে ৭ টাকার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি খরচ দেখিয়ে ২৫ বছরে অতিরিক্ত ১ লাখ কোটি টাকা আদায় করতে পারে আদানি। চুক্তি করা বলে যে অধিকার লাভ করেছে আদানি, তাতে করে আমাদের কাছ থেকে বিদ্যুতের যৌক্তিক এবং ন্যায্য মূল্য অপেক্ষা বেশি মূল্য নেওয়ার সুযোগ পেয়েছে এবং নিয়েছে। সুতরাং ওই চুক্তি আর বহাল থাকতে পারে না।
সরকার নিজেই চুক্তি করেছে, সুতরাং সে চুক্তির বিরুদ্ধে সরকারের পক্ষে মামলা করতে যাওয়াটা কঠিন। এটা জনগণের পক্ষ থেকেই যেতে হবে এবং সেটা পাবলিক ইন্টারেস্টে যেতে হবে। আদানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে কম দামের কয়লা ব্যবহার করে বেশি দাম আদায়, শুল্ক সুবিধা পেয়েও তা প্রদর্শন না করা, এছাড়া 3 মাস আগে বিদ্যুতের নির্দিষ্ট চাহিদা জানানো, উৎপাদন সক্ষমতার কমপক্ষে 34% বিদ্যুৎ কেনা, 1% বেশি কয়লার অপচয় সহ ক্রয় চুক্তির বিভিন্ন দুর্বলতা। আমি মনে করি না চুক্তি বাতিল কোনো সমাধান। চুক্তি রিভিউ করা যেতে পারে, কিন্তু উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে এটাতে সংশোধন আনা যেতে পারে, কিন্তু চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ আইন স্থগিত করেছে। ওই আইনের অধীনে আদানি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তির কারিগরি ও আর্থিক দিক খতিয়ে দেখছে বিশেষ কমিটি। আইন অনুযায়ী হয়েছে কিনা, আর টেকনিক্যাল এক্সপার্টরা ওনারা দেখবেন, যারা টেকনিক্যাল মেম্বার্স আছেন অফ দিস কমিটি, ওনারা সেটা রিভিউ করবেন। তারপর আমরা যা হয় আমরা সিদ্ধান্ত রিকমেন্ডেশন দেব। আদানির কেন্দ্রের শুল্কের কর অনিয়ম খতিয়ে দেখছে কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অন্যদিকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির ভবিষ্যৎ অনিশ্চয়তায় সম্প্রতি নিজ দেশে বিক্রির সুযোগ উন্মুক্ত করেছে ভারত সরকার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে আর কোনো পুকুর খাল দখল করে প্রকল্প বা সিটি নির্মাণ করা যাবে না। জলাধার ও পার্ক সংরক্ষণ করে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার আশ্বাস দিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে আগারগাঁওয়ে বন ভবনে মতবিনিময় সভায় এসব কথা জানান পরিবেশ উপদেষ্টা। 100 বছর আগেও রাজধানীর শালবন ও বুড়িগঙ্গার পাড়ে ডোরাকাটা বাঘের গর্জন শোনা যেত, ছিল ময়ূরের আনাগোনা। 2016 পর্যন্ত ঢাকায় 133 প্রজাতির পাখি ছিল। তবে এখন চন্দনা ও হীরামন টিয়া সহ টিকে আছে মাত্র 78 প্রজাতির পাখি। ঢাকায় 100 বছরের প্রতিবেশ, ভূমি ব্যবহার ও জীববৈচিত্র্যের পরিবর্তন নিয়ে মতবিনিময় সভায় আলোচকরা বলেন, নগরায়ন ও কালের বিবর্তনে ধ্বংস হয়েছে প্রাণ প্রকৃতি। 95% বিল্ডিং ঢাকা শহরের ব্যত্যয়ের মধ্যে আছে। সবাই মিলে যদি এই ব্যত্যয়টা আমরা শুধু ঢাকা শহরে আমরা কার্যকর করতে পারি, প্রায় পদ্মা ব্রিজের সমান টাকা আমরা তুলতে পারবো। নগর ব্যবস্থাপনায় প্রাণী ও উদ্ভিদ গবেষকদের যুক্ত করা হয় না, তাই পরিবেশ বান্ধব শহর গড়ে উঠছে না বলে মন্তব্য করেন গবেষকেরা। ইকোসিস্টেমের ডাইভার্সিটি যদি না থাকে তাহলে কিন্তু অ্যানিমেলের ডাইভার্সিটি থাকবে না, কারণ এক একটা স্পেসিস এক এক ধরনের হ্যাবিটেট পছন্দ করে, ইকোলজি পছন্দ করে। এই জিনিসগুলো বুঝতে হবে ক্লিয়ারলি। সুতরাং আমি মনে করব এই টিমটা যখন গঠন হবে তখন অবশ্যই বায়োডাইভার্সিটি স্পেশালিস্ট, বিশেষ করে বোথ প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস, যারা ওই ফিল্ডগুলোতে কাজ করে দীর্ঘদিন, তাদের থাকা বাঞ্ছনীয়। পরিবেশ উপদেষ্টা বলেন, জলাধার দখল করে সবচেয়ে বেশি নগরায়ন হয়েছে রাজধানীতে। প্রকৃতি ধ্বংস করে উন্নয়নের কুফল ভোগ করছে নগরবাসী। আশুলিয়ার যে জলপ্রবাহটা এখনো আছে, এইটাকে আমরা রক্ষা করে আমরা এই ব্লু নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে পারবো এবং আমরা ঢাকা শহরে আর মানুষকে আমন্ত্রণ না জানিয়ে সকল সংস্থার সাথে সম্মিলিতভাবে ঢাকার একটা নগর দর্শন ঠিক করতে পারবো। সভায় 5 বছর মেয়াদে রাজধানীর 23 এলাকায় 31 কোটি 40 লাখ ডলারের প্রকল্প উপস্থাপন করে CEGIS। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, ফলে রোববার দুপুর নাগাদ লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিচু এলাকা অল্প সময়ের জন্য তলিয়ে যেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। তবে মঙ্গলবারের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানিয়েছে তারা। দেশের উত্তরাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে হঠাৎ ভারী বৃষ্টির কারণে বাড়ছে তিস্তাসহ 3 নদীর পানি। অবশ্য পানি বাড়লেও শনিবার বেলা 3টায় তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচে ছিল। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, রোববার দুপুরের দিকে বিপদসীমা অতিক্রম করতে পারে তিস্তার পানি। তাই উত্তরাঞ্চলের 5 জেলার নিম্নাঞ্চল সাময়িক সময়ের জন্য প্লাবিত হতে পারে। তিস্তা নদী সংলগ্ন যে জেলাগুলো রয়েছে, যেমন হচ্ছে আমার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এগুলোর যে তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চল ও চরাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে আর কি। 24 ঘন্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে। এরপরে হচ্ছে আবার পরবর্তী 2 দিনে পানি নেমে যাবে আর কি। আবহাওয়া অফিস বলছে, এবার আগস্ট সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে 64% বৃষ্টি বেশি হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহেও সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে বন্যার শঙ্কা নেই। 30 তারিখের পর থেকে আবার একটি নতুন করে বৃষ্টিপাতের স্পেল শুরু হতে পারে। সেক্ষেত্রে সারা বাংলাদেশেই বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী,
অথবা বিভিন্ন অঞ্চলে আবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। লা নিনোর প্রভাবেই বৃষ্টিপাতের এমন তারতম্য বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।